খেলার ঝলক আপনাদের সাথে রয়েছি আমি পূর্ণা। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। কয়েকদিন আগেই যুব ভারতীতে খেলে গিয়েছেন। আইএসএল থেকে অবসরের প্রশ্ন উঠতেই সুনীল ছেত্রী জানিয়ে দিয়েছিলেন এখনই সময় আসেনি। I get to come and play here again. I love playing here. It's where I started my career. It's one of the best grounds that I've played in my life. I hope you never know, right? And I mean, you always treat every game as your last game, especially at my age. You never know. কিন্তু এরপরই চমক, যার আইএসএল অবসর নিয়ে এত আলোচনা, তার মাঝেই অবসর ভেঙে ফেললেন সুনীল ছেত্রী। দেশের জার্সিতে আবারও ফিরে এলেন তিনি। ভারতীয় দলের কোচের অনুরোধে আসন্ন ইন্টারন্যাশনাল উইন্ডোতে আবারও দেশের জার্সিতে খেলবেন ভারতের সর্বোচ্চ গোলের মালিক সুনীল। যদিও আন্তর্জাতিক ফুটবলে এমন ঘটনাটা একেবারেই নতুন নয়। অবসর নেওয়ার পর ফের দেশের জার্সিতে ফিরে এসেছিলেন লিওনেল মেসি। চ্যাম্পিয়ন হয়েছিলেন বিশ্বকাপ। দলের স্বার্থে জিনেদিন জিদান, মিশেল প্লাতিনির মতো কিংবদন্তিরাও অবসর ভেঙে মাঠে ফিরেছিলেন। ক্যামেরুনের তারকা রজার মিল্লা অবসর নিয়ে নিলেও দেশের স্বার্থে আবারও মাঠে ফেরেন। এবার সেই তালিকায় সংযোজন ভারতের সুনীল ছেত্রীও। অবসর ভেঙে আবার জাতীয় দলের জার্সি গায়ে তুলতে চলেছেন সুনীল ছেত্রী। দেশের প্রতি তার অবদানকে কুর্নিশ ফুটবল মহলের। ভারতীয় ফুটবলের পোস্টার বয় বুঝিয়ে দিলেন এদেশের ফুটবলে তিনি এখনও অপরিহার্য। তবে ভারতীয় ফুটবল নিয়ে প্রশ্ন উঠলেও সকলেই কিন্তু আরও একবার সুনীলকে মেন ইন ব্লুজে দেখতে পাওয়া যাবে বলে খুশি। एज ए एक्स प्लेयर सुनील मेरा अंडर कैप्टनशिप में खेला एंड आई नो इज हार्ड वर्किंग, उसके लिए ह्यूज रेस्पेक्ट है। उसका जो भी कंट्रीब्यूशन सुनील ने दिया इंडियन फुटबॉल के लिए, ठीक है। या नो डाउट हम लोग सब लोग सुनील को बहुत रेस्पेक्ट करते हैं, उसका कंट्रीब्यूशन जो भी है, ठीक है। सुनील हिमसेल्फ बताया था उसका वन ऑफ द मोस्ट বেস্ট ক্যারিয়ার, उसका लीग जो है बेस्ट लीग तो आईएसएल था, ठीक है। সুনীলের মানে ভালো লাগছে, সুনীলের মতো খেলোয়াড় একটা খেলবে, কারণ সে আইএসএল এ রেগুলার গোল করছে। কিন্তু সুনীল আমাদের দলে খেলেছে। সুনীলকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। অ্যাজ এ স্ট্রাইকারও ওর সম্বন্ধে মূল্যায়ন করার ধৃষ্টতা আমার নেই, কারণ ও বারবার নিজেকে প্রমাণ করেছে এবং আজও নিজেকে প্রমাণ করে চলেছে। বরঞ্চ বিরাট কোহলির সঙ্গে তুলনা হতে পারে ফিটনেস, ফ্যানাটিক এবং খেলার প্রতি অদম্য ভালোবাসা, অসম্ভব ভালোবাসা। সুনীল ছেত্রী আবার জাতীয় দলের জার্সি পরছেন। সুনীলের জন্য খুশি হলেও বাইচুং কিন্তু তুলোধনা করলেন ভারতীয় ফুটবল ফেডারেশনকে। তার মতে নিজের চাকরি বাঁচাতে ভারতীয় দলের কোচ সুনীলকে আবার অবসর ভাঙিয়ে নিয়ে আসছে। বাইচুং বলছেন এবার তো 50 বছর বয়সেও ভারতীয় দলের জার্সিতে খেলতে হবে ছেত্রীকে। প্যারালাল স্পোর্টসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ভারতীয় ফুটবল নিয়ে আরও অনেক কিছুই বললেন বাইচুং। भाई सुनील का फिर से इंडिया टीम में आना, इसको आप कैसे देख रहे हो? देखिए, उनका वापस आना तो अच्छा है, लेकिन प्रोग्रेस और डेवलपमेंट के लिए, क्योंकि अभी हम लोग को 2025 में एशिया कप क्वालिफायर्स है, वो ग्रुप में इतना डिफिकल्ट टीम नहीं है। सिंगापुर, बांग्लादेश और हांगकांग इतना टफ टीम नहीं है। तो मुझे लगता था कि मनालो मार्कस को थोड़ा सा यंग दूसरा स्ट्राइकर, यंग स्ट्राइकर से गैम्बल करके क्वालिफाई कर सकता था, बिकॉज ये तो सुनील को आना तो सिर्फ शॉर्ट टर्म के लिए ही सोच रहा है। बट अगर फुटबॉल का हम लोग अभी से लॉन्ग टर्म डेवलपमेंट देखना है, तो मुझे लगता है वो थोड़ा सा प्रेशर भी, काफी प्रेशर है मनालो मार्कस और फेडरेशन को, बिकॉज 2024 में नेशनल टीम में एक मैच भी नहीं जीता। तो ये लेके थोड़ा प्रेशर में, इसलिए मनालो मार्कस ने सुनील को रिक्वेस्ट किया कि वापस आने के लिए। बट दो सुनील का, आई थिंक सुनील बहुत ही अच्छा एंड वन ऑफ द हाईएस्ट द बेस्ट फुटबॉलर इंडिया का है। बट इंडियन फुटबॉल के लिए आई थिंक टू रियली स्टिल डिपेंड ऑन 40-year-old and to not have a future long term planning, इंडियन फुटबॉल के लिए एक नेगेटिव इम्पैक्ट ही होगा। भाई मैं वही पूछ रहा था कि हम लोग वर्ल्ड कप टारगेट कर रहे हैं, विजन बना रहा है, और हम लोग आर्सेन वेंगर भी आया था, तो ये क्या मतलब हम लोगों को कोई यंग, मतलब हम लोग कोई टारगेट नहीं कर रहे, कैसे होगा एक्चुअली? देखिए, जैसे फेडरेशन चल रहा है अभी,
विजन 47 क्या बना रहा है, वर्ल्ड कप टारगेट कर रहा है, लेकिन जिस तरीके से चल रहा है सुनील 50 वर्ष में भी इंडिया के लिए वही उसके ऊपर ही डिपेंड करना पड़ेगा लग रहा है। 50 इयर्स में भी जब सुनील 50 इयर्स पहुंचेगा तब भी सुनील को ही डिपेंड करना पड़ेगा। ऐसा हम लोग का फेडरेशन का काम हो रहा है। तो आपको क्या लगता है कि आईएसएल जो चल रहा है इतने सालों से चल रहा है, हमको कोई प्लेयर नहीं मिल रहा है? क्या हो रहा है? एक मतलब अच्छा फॉरवर्ड हम लोग ढूंढ नहीं पा रहे। यही तो दुख है, कारण आईएसएल में भी अगर आप देखेंगे तो सुनील ने इस साल सबसे ज्यादा गोल किया है इंडियन फुटबॉलर्स में, तो डेफिनेटली कहीं ना कहीं प्रॉब्लम्स तो है। बट इसके मतलब नहीं है कि हम लोग का लॉन्ग टर्म प्लान ना करें, स्ट्रॉन्ग ग्रासरूट डेवलपमेंट ना करें। आई थिंक वी शुड आल्सो लुक एट लॉन्ग टर्म डेवलपमेंट। और इसके चलते अगर इफ वी स्टिल लुक ओनली एट शॉर्ट टर्म डेवलपमेंट में तो फिर आगे नहीं बढ़ेंगे। तो मतलब ये जो आईएसएल चल रहा है 10 साल से चल रहा है, तो आपको क्या लगता है इससे हमारा कुछ हेल्प हुआ? क्योंकि हम 96 में थे रैंकिंग, अभी तो पूरा रिवर्स गियर में हम लोगों का रैंकिंग चल रहा है। हेल्प तो डेफिनेटली होगा ही, हेल्प तो हुआ ही, बिकॉज आईएसएल आने के बाद आई थिंक बहुत प्लेयर लोग को अपॉर्चुनिटीज मिलता है, एक करियर बनाने का अपॉर्चुनिटी मिलता है। तो ये आईएसएल तो डेफिनेटली होना तो चाहिए, बट यही है कि दुख का बात ये है कि प्लेयर लोग नहीं निकल रहे, स्ट्राइकर्स नहीं मिल पा रहा है, वो एक थोड़ा सा दुर्भाग्य है। बट आई थिंक आईएसएल इज डेफिनेटली इम्पोर्टेंट है। कोई कंट्री में एक अच्छा प्रोफेशनल लीग तो होना इम्पोर्टेंट ही है। तो आपको क्या लगता है कहाँ पर प्रॉब्लम हो रहा है? क्योंकि इंडियन फुटबॉल पीछे ही चला जा रहा है रैंकिंग में। अगेन आई थिंक हम लोग का स्ट्रॉन्ग ग्रासरूट अभी भी बहुत कमी है। स्ट्रॉन्ग ग्रासरूट डेवलपमेंट प्रोग्राम बनाने के लिए बहुत अभी भी काफी प्रॉब्लम्स है। काफी प्लेयर लोग को जिस तरीके से ट्रेनिंग, कोचिंग, मैचेस थ्रू आउट द सीजन मिलना चाहिए, आई थिंक वो नहीं हो पा रहा है। तो कहीं ना कहीं डेवलपमेंट प्रोग्राम्स में हम लोग अच्छे प्लेयर्स डेवलप नहीं कर पा रहे। कहीं ना कहीं हम लोग का आई थिंक इट्स मोर ऑन दोस लाइन्स। নিজের চাকরি বাঁচানোর জন্যই সুনীল ছেত্রীকে আবার অবসর ভাঙিয়ে ভারতীয় দলে নিয়ে এলেন কোচ মানোলো মার্কুয়েজ। এমনটাই বলছেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবলাররা। সত্যিই তো, আইএসএল আই লিগের দল থেকে একজনও ফরওয়ার্ড খুঁজে পেলেন না ভারতীয় কোচ। তিনি তো নতুন নন, সেই 2020 থেকে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত। হায়দ্রাবাদ এফসির হাতে খড়ি তার হাত ধরি। এখন তো তিনি এফসি গোয়ার কোচ আর ভারতীয় দলের কোচও। তাহলে কেন সুনীলকে অনুরোধ করতে হচ্ছে অবসর ভেঙে ভারতীয় দলে ফেরার জন্য, তাও আবার প্রতিপক্ষ যখন বাংলাদেশ আর মালদ্বীপ। अगर 20 साल का पहले देखेगा फुटबॉल और 10 इयर्स का पहले भी देखेगा फुटबॉल, नाउ इंडिया में देयर इज लॉट ऑफ आई लीग और सेकंड डिवीजन, थर्ड डिवीजन, नाउ आईएसएल इज लीडिंग द कंट्री, ठीक है। देन आईएसएल आल्सो कंट्रीब्यूट सो मच फॉर फुटबॉल, ओके। लीग का सिस्टम और उसका क्वालिटी ऑफ द गेम सब कुछ इम्प्रूव किया, ठीक है। या इम्प्रूव करने के बाद व्हाट इज द मैसेज सुनील का वापस लेके आने के लिए इंडियन फुटबॉल के लिए, इंडियन टीम के लिए, व्हाट इज द मैसेज वी आर सेंडिंग टू द ऑल द यंग प्लेयर्स? ये मेरे लिए मेरा स्ट्रॉन्ग ओपिनियन है। कमेंट्स ऑन कोच, मेरे को इसमें कोच इनसिक्योर लग रहा है, मानो लो, ठीक है। या ही इज वेरी इनसिक्योर। उसका जॉब बचाने के लिए शायद वो he need like result, okay। मेरे को रिजल्ट के लिए तो दूसरा कुछ देख सकता है। इट्स नॉट मीन्स ऑलरेडी एक रिटायरमेंट ले लिया, सुनील इज नाउ 40 years, ओके। या इंटरनेशनल समथिंग डिफरेंट। अगर वो कोच इतना চ্যালেঞ্জ लेने के लिए रेडी नहीं है, ठीक है। ভারতীয় ফুটবলের দৈন্য দশা তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আজকে বিদেশি ফুটবলের বিদেশি কোচেদের নিয়েই তো ভারতীয় ফুটবল। ভারতীয় কোচেদের দ্বারা তো কোনো কিছু হয় না, সবকিছুই তো বিদেশি কোচ চালিত। তো আজকে কোথায় দাঁড়ালো, আজকে ফুটবলটা কোথায় দাঁড়ালো সেটাই তো ভাবার। ঠিক আছে, সুনীল খেলছে আজ, এটা আমাদের কাছে খুব গর্বের। যে এগিয়েছে, কতটা এগিয়েছে জানি না, এটা একটা ভারতীয় ফুটবল মানে নেকেট করে দিল একটা, যে একটা আমরা 10 বছর ধরে একটা স্ট্রাইকার খুঁজে পেলাম না। সবই বিদেশি কোচের দ্বারা প্রভাবিত ভারতীয় ফুটবলটা। তো
কোথায় ভারতীয় ফুটবলটা কোথায় এগিয়েছে পিছিয়েছে আমি বলতে পারবো না, কিন্তু একটা তো মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দৈন্যদশাটাকে, এটাই বলতে পারি। আইএসএল এর ফলে আখেরে কি আদৌ লাভ হচ্ছে ভারতীয় ফুটবলের? 10 বছর হয়ে গেল রমরমিয়ে চলছে ইন্ডিয়ান সুপার লিগ, অথচ ভারতীয় ফুটবলের র্যাঙ্কিং ক্রমশ পিছিয়েই যাচ্ছে। 96 থেকে এখন 126-এ আমরা। আইএসএল আশায় ফুটবলে কর্পোরেট কালচার এসেছে, ফুটবলাররাও আর্থিকভাবে স্বাচ্ছন্দ্যের জায়গায় এসেছে ঠিকই, কিন্তু ভারতীয় ফুটবল যে রিভার্স গিয়ারে ছুটছে, তাই তো আবারও সেই ছেত্রীকেই অবসর ভাঙিয়ে নিয়ে আসতে হচ্ছে। প্রশ্ন তুলছে ফুটবল মহল। সময় বলি, কিন্তু সুনীল এসছে ইন্ডিয়া টিমে খেলবে, কতটা কি করবে, বাংলাদেশকে হারাতে পারবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। কিন্তু তার সত্ত্বেও বলছি এর মানে জানি না কেন একটা স্ট্রাইকার যদি, সবাই তো এসে খালি এই কথাই বলে ভারতীয় ফুটবল হয় 2026 চলে গেল, 26টা হলো না, হয়তো 30 সালে আবার কেউ এসে বলবে, সামনের বছর আরেকজন বিদেশি আসবেন এসে বলবেন 30 সালে ভারত ওয়ার্ল্ড কাপ খেলবে বা 34 সালে খেলবে। জাপান আজকে 2060 সালে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে বলে প্রস্তুত নিচ্ছে, আর আমরা খালি স্বপ্ন দেখিয়ে যাচ্ছি। স্বপ্নের ফেরিওয়ালা এক একজন আসছেন, আর একজন যিনি গোয়ায় কোচ করছেন উনি আবার আরেকজন স্বপ্ন নিয়ে এসছেন। তো এইভাবেই চলবে ভারতীয় ফুটবল, আর কি বলা যাবে। ভারতীয় ফুটবলের দৈন্যতাকে প্রমাণ করে। আমরা বারবার বলি, হ্যাঁ বারবার বলি, আবারও বলি, এই আইএসএল ভারতবর্ষের ফুটবলকে কিছু দেয়নি। একটা ওভারপেড ইন্ডাস্ট্রি, 10 টাকার প্লেয়ার 10,000 টাকা পাচ্ছে, 10 লাখ টাকার প্লেয়ার 10 কোটি টাকা পাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, 5টা 6টা করে 4টে 5টা 6টা করে বিদেশি খেলাতে 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 লাস্ট 10 বছরে ভারতবর্ষের কোনো কোয়ালিটি প্লেয়ার আসছে না, ভারতের কোনো কোয়ালিটি প্লেয়ার আসছে না। এই করতে করতে এআইএফএফেরও গুরুত্ব কমে গেছে, আইএফএরও গুরুত্ব কমে গেছে সবার জন্যে। ওরা হয়তো ফুটবলে টাকা ইনভেস্ট করছে, কিন্তু ফুটবলটা এরকম একটা খেলা না যে যেখানে ওরা ফুটবলে টাকা ইনভেস্ট করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ফুটবলটা এমন কোনো খেলা না যেখানে অন্যান্য ব্যবসার মতো একটা মালিকের আন্ডারেই সব থাকবে। জিও ফোন দিয়ে সারা দেশ দখল করে নেওয়া যাবে, সেটা যাবে, কিন্তু ফুটবল যদি দখল করতে হয় তাহলে যত দিন যাচ্ছে এর মান আরো নামবে। অ্যাবসলিউটলি বোগাস, অ্যাবসলিউটলি বোগাস, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। 13, 15, 17 যখন খেলা হয়, যারা ভারতবর্ষের আগামী দিনের তারকা তাদের পরীক্ষার সময় খেলা হয়, যখন তাদের পরীক্ষা হয় তখন তাদের খেলা হয়। এআইএফএফের যদি দেখা যায়, ফিক্সচার দেখা যায়, এআইএফএফের যদি গাইডলাইন দেখা যায়, তাহলে মানতে হবে যে ফুটবল খেলার সঙ্গে পড়াশোনা করার কোনো দরকার নেই। সমস্তটাই মানে ফার্স হচ্ছে একটা ফার্স, এবং চেষ্টা হচ্ছে সব সময় যে যত সম্ভব, মানে যেহেতু অর্থের অভাব আছে এআইএফএফের, ক্লাবগুলোর থেকে যত পারো টাকা লুটে নাও। সব মিলিয়ে মানে সার্বিক চিত্রটা অত্যন্ত দুঃখজনক। দু 2047 ভিশন ওয়ার্ল্ড কাপ, এই লক্ষ্যেই নাকি এগোচ্ছে ভারতীয় ফুটবল। তার জন্যই তো কিছুদিন আগে আর্সেন ওয়েঙ্গারকে নিয়ে আসা হয়েছিল এই দেশে। কিন্তু আখেরে কি কোনো লাভ হচ্ছে ভারতীয় ফুটবলের? সুনীল ছেত্রীর পর আর কিছুই ভাবতে পারছি না আমরা। কোথায় ভারতীয় ভালো মানের স্ট্রাইকার? কেন উঠে আসছে না আরেকটা সুনীল ছেত্রী? আইএসএলে বিদেশিদের দাপাদাপিতে কি নষ্ট হচ্ছে এদেশের প্রতিভাবান ফরওয়ার্ডরা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ? কি বলছেন বিশেষজ্ঞরা? তো দেখতেই পাচ্ছি আজকে রহিম আলীকে কেউ সাইড ব্যাক খেলাচ্ছে, কেউ উইং হাফ খেলাচ্ছে। তো এইভাবে সৌভিক চক্রবর্তীকে এতদিন সাইড ব্যাক মানে সেন্ট্রাল যে মিডফিল্ডারের রোল সে ভুলে গিয়েছিল, সে আবার যে খেলছে, আরো যে কন্ট্রাক্ট এক্সটেনশন হলো, এটা তার দুর্দান্ত ব্যাপার, কারণ সে তার নিজের জায়গাটায় খেলছে, সমমহিমায় খেলছে। তো এই সব তো বিদেশি কোচেরাই সম্ভব, এইগুলো ভারতীয় ফুটবল যারা নির্ণায়ক তারা ভালো বলতে পারবে। মার্টিন্স ছিল, ইয়াকুবু ছিল, তার আগে ইউজিন রে ছিল, জেরেমায়া ছিল। জেরেমায়া তো বড় স্ট্রাইকার, তাদের মধ্যেও বাইচুং ভুটিয়া ছিল, তাদের মধ্যেও সুনীল ছেত্রী উঠে এসেছিল, তাদের মধ্যেও দীপক মন্ডল ছিল, তাদের মধ্যেও রেনেডি সিং ছিল, তাদের মধ্যে মহেশ গাউলি ছিল, তাদের মধ্যে জয়ন্ত সেন ছিল, তাদের মধ্যে লাল কমল ভৌমিক উঠে এসেছিল। আমার কথা হচ্ছে যে প্লেয়ার প্রোডাকশনের দিকটা আই লিগ যতদিন ছিল প্লেয়ার প্রোডাকশনের ব্যাপারটা বেঁচে ছিল। আইএসএল এসে গেছে, আইএসএল এ কোনো রেলিগেশন নেই, কোচেদের সব মস্তি, হারি জিতি কিছুই হবে না, আমার চাকরি যাবে না, এজেন্টদের সব মস্তি, একটা প্লেয়ারকে
কোনো একটা ক্লাবে ঢুকিয়ে দিতে পারলে, একবার ঢুকিয়ে দিতে পারলে সে বছরে 2টো ম্যাচ খেললেও পরবর্তী 6-7 বছর 8 বছর টিম পেয়ে যাবে যদি তার এজেন্ট ভালো থাকে। যথেষ্ট মূল্যায়ন হচ্ছে না এবং খেলাটা এবং তারপরেরটা এতটাই অন্ধকার, ISL এর পরের লেভেল আই লিগটা এতটাই অন্ধকার, এতটাই কম পয়সা যে সেখান থেকে কেউ ফুটবল খেলাকে জীবিকা হিসেবে গ্রহণ করলে সে করতে পারবে না। অগত্যা যাদের মধ্যে একটু খেলা আছে তারা চাকরি নিয়ে নিচ্ছে। আর এখনকার যে ভারতীয় টিম হয় তারা রেলওয়েজ থেকে প্লেয়ার নেবে না, তারা SSB থেকে প্লেয়ার নেবে না, আর্মি থেকে প্লেয়ার নেবে না। এই জন্মে যদি এই সময় যদি প্রদীপ কুমার ব্যানার্জি জন্মাতেন, অর্থাৎ PK ব্যানার্জি জন্মাতেন, তাহলে উনি তো পাঁচু কুমার ব্যানার্জি হিসেবে পরিচিত হতেন। সারা জীবন রেল খেলে যেতেন, কেউ জানতেই পারতো না যে এত বড় একটা স্ট্রাইকার রেলে আছে। পুরো সিস্টেমটারই খোল নলচে বদলানো দরকার। যত দিন যাচ্ছে ভারতীয় ফুটবল হতাশার একটা অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। সুনীলকে অবসর ভাঙিয়ে ভারতীয় দলে ফেরানোয় বিতর্কের ঝড় উঠেছে ফুটবল মহলে। কোচ মানালো মার্কুয়েজের অনুরোধেই ফিরছেন ছেত্রী। মোহনবাগানের বিরুদ্ধে খেলতে FC গোয়া এখন কলকাতায়, সভাপতি মানালো এখন এ শহরে। তাই তার বিরুদ্ধে খেলতে নামার আগে মোহনবাগান কোচ মলিনার কাছে উঠে আসলো সুনীলের প্রশ্ন। মলিনা সাফ জানিয়ে দিলেন, কোচ যখন সুনীলকে চেয়েছে তখন নিশ্চয়ই ভালো হওয়া উচিত। The coach asked him to come back to the national team, right? And he want to come back. Maybe it's, or maybe no. I'm sure it's because it's something good for Indian football, for national team. But I cannot tell you too much about that, right? It's I don't want to say much more. অবসর ভাঙিয়ে ফের ভারতীয় দলে ফেরানো হয়েছে সুনীল ছেত্রীকে। তার প্রত্যাবর্তনে অবশ্যই ভারতের ফুটবল ভক্তরা উচ্ছ্বসিত, কিন্তু সেই সঙ্গে ফেডারেশনের বিরুদ্ধে প্রশ্ন তুলতেও ছাড়ছে না তারা। সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। সুনীল অবসর নেওয়ার পর একজন স্ট্রাইকারকে তুলতে না পারা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা সরব হয়েছে তরুণ ফুটবলাররা কেন সুযোগ পাচ্ছেন না এই প্রশ্ন নিয়েও। কি বলছেন সমর্থকরা দেখে নিন। শুভজিৎ ব্যানার্জি লিখছেন, সুনীল ছেত্রীকে এই বয়সে ফিরতে হচ্ছে, কিন্তু ডেভিডরা উপেক্ষিত থাকছে। শান্তনীল ব্যানার্জিও বলছেন, সুনীলকে ভারতীয় দলে আনতে হচ্ছে, ডেভিড সুহেল ভাটরা বসে আছে। আবার ত্রিদীপ সাহা লিখেছেন, সুনীল অবশ্যই একজন লেজেন্ড, কিন্তু স্ট্রাইকার ডেভিড PV বিষ্ণুদেরকে কি দলে নেওয়া যেত না? অজয় ঘোষ লিখেছেন, খুব ভালো, কিন্তু আমাদের ফুটবল সিস্টেম খুবই খারাপ, এতদিনেও সুনীলের উত্তরসূরি পাওয়া গেল না। অসিতীশ আবার লিখেছেন, সুনীলের ফিরে আসাটা দেখিয়ে দিল নতুন কোচের আত্মসমর্পণ। সুনীলের ফেরা মানে ডেভিডদের মতো খেলোয়াড়দের জীবন নষ্ট করা। সুনীল কি সারা জীবন খেলবেন? আরেক সমর্থক উৎপল ব্যানার্জি আবার লিখেছেন, সুনীলকে ফিরিয়ে আনা মনে হয় ঠিক হলো না, এর থেকে অন্য জুনিয়রদের সুযোগ দিয়ে দেখতে পারত, তাতে ভালোই হতো। সুপ্রিয় ব্যানার্জি লিখেছেন, কোনো লাভ হবে না, ভারতীয় ফুটবল যেখানে ছিল সেখানেই থাকবে। শনিবার যুবভারতীতে FC গোয়ার বিরুদ্ধে লিগ পর্বের শেষ ম্যাচে নামছে মোহনবাগান। 3টি হলুদ কার্ড দেখা এই ম্যাচে খেলানো হবে না জেমি ম্যাকলারেনকে, তবে টম অলডারের 3টি নয় 2টি হলুদ কার্ড আছে, তাই তিনি খেলবেন। কার্ড সমস্যায় সুভাশিস না থাকায় লেফট ব্যাকে খেলবেন আশেক কুরুনিয়ান। জেমির জায়গায় দিমিনা কামিং, দ্বিধায় আছেন মলিনা। এই FC গোয়ার কাছেই প্রথম লেগে হারতে হয়েছিল, এই গোয়াই শেষ পর্যন্ত তাদের তাড়া করে গিয়েছে। বিশেষ করে শেষের দিকে গোয়া আরও ভালো খেলছে, তাই যুবভারতীতে গোয়া যে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে ভালোই জানেন মোহনবাগান কোচ হোসে মলিনা। মানালো মার্কুয়েজের দলকে বেশ সমীহই করছেন বাগানের হেড স্যার। With the champions or not, that is good for us. Of course, we can be a little bit calm, right, or relaxed in that terms. But it's a big game in our stadium in front. দিমিত্রি পেত্রাতোস আবার যেমন ফিরছেন নিজের জায়গায়,
নিজের ফর্মের কাছাকাছি, তেমনি তাকে নিয়ে সমালোচনাও এখন অনেক থিতিয়ে গিয়েছে। আসলে দিমিত্রি এখন আবার ভরসা জোগাচ্ছেন, কিন্তু খারাপ সময়টাকে ভোলেন কি করে? দিমিত্রি জানিয়ে দিলেন, খারাপ সময় থেকেই সবাইকে শিক্ষা নিতে হয়। Look, as a footballer, sometimes you face difficulties with like small injuries. There's things happening all the time in our lives, but you have to keep fighting. Everything, good or bad, is always for a period. Everything passes, so you just have to enjoy the good and push through the somewhat bad times. But in the end, you have to try your best to keep focused and keep fighting. এসব দেখছেন মোহনবাগানের সেলিব্রেশনের প্রস্তুতি। সাজিয়ে তোলা হবে হোম অফ চ্যাম্পিয়নকে। শনিবার যুব ভারতীতেই মোহনবাগানের হাতে তুলে দেওয়া হবে লিগ শিল্ড। অনূর্ধ্ব 13 এবং অনূর্ধ্ব 15 দলকে সঙ্গে নিয়েই শিল্ড নেবেন দিমি জেমিরা। মোহনবাগান শিবিরে রীতিমতো উৎসবের আবহ। যুব ভারতীকে আলোর মালায় সাজিয়ে তোলা হচ্ছে, থাকছে প্ল্যাকার্ড, ব্যানার। সব মিলিয়ে শনিবার শিল্ড নিয়ে উৎসবে মাতার অপেক্ষায় মোহন শিবির। শুক্রবার অনুশীলনের পরে ফুটবলারদের উৎসাহিত অভিনন্দিত করে গেলেন সমর্থকরা। মেসির সই করা জার্সি শনিবারই পৌঁছে যাবে মোহনবাগান ক্লাবে। প্রকাশ্যে এলেও সেই জার্সি শুধুমাত্র সই নয়, সবুজ মেরুন ক্লাবের জন্য সেই জার্সিতে মেসির বার্তাও রয়েছে। আমরা বেশ কয়েকদিন আগেই জানিয়েছিলাম যে মেসির সই করা জার্সি উপহার হিসেবে আসতে চলেছে শিল্ডজয়ী মোহনবাগানের জন্য। সেই থেকেই যে সবুজ মেরুন ভক্তদের কৌতূহল বাড়তে শুরু করেছিল তা বলার অপেক্ষা রাখে না। মাত্র একদিনের অপেক্ষা, এরপরই এই জার্সি পৌঁছতে চলেছে সবুজ মেরুন ক্লাব তাঁবুতে। ইস্টবেঙ্গলের দুটি দল দুই জায়গায়। প্রথম দল কলকাতায়, ক্রেসপো অনুশীলন করেননি, মেসি হালকা গা ঘামিয়ে উঠে পড়েন, বাকিরা প্রস্তুতি সারলেন। শনিবার মুম্বাই হয়ে তুর্কমেনিস্তানে চলে যাবে দল, আর দ্বিতীয় দলটি নর্থ ইস্ট ম্যাচ খেলতে রয়েছে শিলংয়ে। যেহেতু প্রথম দলের অনেকেই নেই, তাই শনিবার নর্থ ইস্টের বিরুদ্ধে তরুণদের সুযোগ দেওয়া হবে। এদিন হীরামণ্ডলদের রেজিস্ট্রেশন হয়ে গেল, তিনি খেলবেন। শুরু থেকে খেলবেন ডেভিডও। তারপর ওই দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে 10 জন উড়ে যাবেন তুর্কমেনিস্তান। তার মধ্যে থাকছেন ক্লেটন সিলভাও। কার্লেস কুয়াদ্রাতকে রীতিমতো তুলোধনা করলেন প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জি ও দেবজিৎ ঘোষ। ইস্টবেঙ্গলের ব্যর্থতার পিছনে কি শুধুই অর্থের অভাব? তথ্য বলছে মোহনবাগান ছাড়া বাকি 5-6টি দলের ফুটবলারদের মার্কেট ভ্যালু প্রায় একই রকম। মুম্বাই হয়তো একটু এগিয়ে আছে, কিন্তু বেঙ্গালুরু, গোয়া, নর্থ ইস্ট, ইস্টবেঙ্গল এই দলগুলো ফুটবলারদের মার্কেট ভ্যালুর দিক থেকে একই জায়গায় আছে। ওড়িশা, জামশেদপুর তো ইস্টবেঙ্গলেরও পিছনে আছে। তাহলে গোয়া, বেঙ্গালুরু, জামশেদপুর পাচ্ছে, কিন্তু ইস্টবেঙ্গল পাচ্ছে না কেন? এখানেই অলোক, দেবজিৎদের ব্যাখ্যা। দলকে তৈরি করতে পারেনি কুয়াদ্রাত, তিনিই নাকি প্রধান দায়ী, মত দেবজিৎ অলোকদের। কারণ তো গোড়ায় গলদ না। প্রথম কোশ্চেন হলো ইস্টবেঙ্গল টিমটা এবছর যথেষ্ট ভালো টিম হয়েছিল, এবং যাদের এনেছিল দেখো, সে আনোয়ার বলো কেউ রে, সবচেয়ে মাগি তালাল বলে ছেলেটা এত ভালো প্লেয়ার, কেউ তোমার লেগে গিয়ে সরে গেল। টিমটা তো ভালো করেছিল, কিন্তু টিমের ওই যে প্রথমে যে ফিজিক্যাল ট্রেনার আর ওই কুদরাত না কি নাম ওই কোচটা, ওই কুদরাতের ওই কিন্তু টিমটাকে শেষ করে দিয়ে চলে গেল। কারণ তারপরে মেন হলো ভালো ডিফেন্ডার নেয়নি। এই এত স্লো স্টপার, যেখানে তোমার প্রত্যেক টিমে দেখবে যে ফরেনার অনেক ভালো। আমি তো তোমায় আবার বলছি যে এই টিম, ইস্টবেঙ্গল টিম আবার সময়ময় ফিরবে যদি ইস্টবেঙ্গল যারাই ইনভেস্টার থাকুক তারা ইস্টবেঙ্গল অফিসিয়ালদের নিয়ে টিম করে। আমার মনে হয় এই টিম, এই ফরেনার নিচুদা কখনো আনিনি, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। কারণ যেহেতু আমরা ক্লাবে যাই, লোকে বলবে যে আমরা তাবেদারি করছি না। প্রথম কোশ্চেন হলো এই ফরেনার যারা এনেছে সব ওই তোমার ওই যাদের তোমার ইয়েরা আছে না, যারা নিয়ে আসে তারা নিয়ে এসছে। এবার এই ইস্টবেঙ্গলই তো আমাদের নিয়েছিল। এইখানে আমি তোমায় বলছি কিছু একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, যার জন্য ইস্টবেঙ্গলের এই অবস্থা। সবচেয়ে বড় জিনিস, একটু লাগলে প্লেয়ার খেলে না। তাহলে এত প্রাচুর্য, এত ফিজিক্যাল ট্রেনার দিয়ে লাভ নাকি? প্রথম কোশ্চেন হলো ভাই, আমি তোমাকে বলছি এই টিমকে বাঁচাতে হলে ইস্টবেঙ্গল যারা আমাদের যা নিচুদা, এদের সঙ্গে দিয়ে ফরেনারকে এক জায়গায় বসে টিম করা উচিত। আমি ভাই তখন আমরা ক্লাবে যেতাম, আমি এদের প্র্যাকটিসে বাহানাক্কা দেখতাম ভাই, খালি তোমার ওই
ছোট ছোট জায়গায় আরে আমরা তো খালি দৌড়াতাম, স্ট্রেচিং এক্সারসাইজ করতো, আমাদের এত ইঞ্জুরি হতো না ভাই। বলে তো লাভ নেই, ফিজিক্যাল ট্রেনার ঠিক নেই কিছুটা কারণ প্রথম 4-5টা ম্যাচ হেরে যাওয়া, এটা একটা সবচেয়ে বড় কারণ। কারণ প্রথম 4-5 ম্যাচে তোমার যদি পয়েন্ট 0 থাকে তাহলে তুমি কখনোই সুপার 6-এ কোয়ালিফাই করার মতো সিচুয়েশন তৈরি করতে পারবে না। উল্টে আমি এখানে ব্রুজোকে কিছুটা হলেও প্রশংসা করবো এই কারণেই যে তাও সামহাও একটা টিমকে দাঁড় করানোর চেষ্টা করেছিল। বাট কার্লোস কুয়াদ্রাতের সময় যে প্রি সিজন ক্যাম্প 64 দিনের, এই ক্যাম্পটাতে কি হয়েছে আদতেও সেটা কিন্তু ভীষণ ডাউটফুল। মানে সবাই ঘুরে বেরিয়েছে কিনা এটা নিয়ে খুব আমি সন্দিহান। তার কারণ প্রত্যেকের ফিটনেস লেভেলের অবস্থা ভীষণ খারাপ ছিল। টিমটা আমরা যদি প্রথম লিগটা দেখি তাহলে দেখা যাবে প্রত্যেক দিনই টিমটা 60 মিনিট 65 মিনিটের পরে দাঁড়িয়ে গেছে। টিমটাকে দেখে কখনো মনে হয়নি যে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি পরে তারা খেলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় ওখান থেকেই পেছানো শুরু। ব্রুজো চেষ্টা করেছিল সামহাও, বাট সল ক্রেসপো, ক্লেটন সিলভা এবং হিজাজি মাহের কেন এদেরকে রিটেন করানো হলো, এটা আমার কাছে মানে 100 টাকার কোশ্চেন। অবশেষে ব্রাজিল দলে ফিরলেন নেইমার। তার এই ফেরা নিঃসন্দেহেই স্বস্তি যোগাবে ব্রাজিল দল ও সমর্থকদের। চোটের কারণে দীর্ঘ 16 মাস জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার, যা তার জন্য এক প্রকার যন্ত্রণার। গত বৃহস্পতিবার কোচ দরিভাল জুনিয়রের দল ঘোষণার পর কিছুটা হলেও যে সেই যন্ত্রণার উপশম হলো তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে 2026 বিশ্বকাপে চূড়ান্ত প্রস্তুতির বছরে নেইমারকে দলে পাওয়া ব্রাজিলের জন্য অবশ্যই স্বস্তির। এর আগে 52 সদস্যের প্রাথমিক দলে নাম ছিল এই ব্রাজিলিয়ান তারকার। সেক্ষেত্রে তার মূল দলে ফেরাটা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। অবশেষে সেই চূড়ান্ত ঘোষণাও হয়ে গেল। দীর্ঘ 1.5 বছর পর জাতীয় দলে ফিরতে পেরে খুশি ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমারও। বৃহস্পতিবার ইউরোপা লিগের শেষ 16-র প্রথম লেগে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল সোসিয়েদাদ। এদিন ম্যাচের প্রথমার্ধে এগিয়ে থেকেও 1-1 গোলের হতাশার ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় রুবেন আমোরিমের দলকে। দ্বিতীয়ার্ধে ম্যানচেস্টার অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজের হাতে বল লাগায় পেনাল্টি পেয়ে যায় সোসিয়েদাদ। সেখান থেকেই কাঙ্ক্ষিত গোল করে ম্যাচে সমতা ফেরায় তারা। এফসি কোপেনহেগেনের মাঠে 2-1 গোলে দুর্দান্ত এক জয় পেল চেলসি। এই জয়ের ফলে কনফারেন্স লিগের শেষ 16-র প্রথম লেগ জিতে কোয়ার্টার ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে থাকলো তারা। এদিন চেলসির হয়ে গোল করেন রিসি জেমস এবং এনজো ফার্নান্ডেজ। যদিও ম্যাচ শেষের মিনিট 10 আগে গাব্রিয়েল পেরেইরার গোলে কোপেনহেগেন ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার রাতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ক্যাভালিয়ারের মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। যদিও মেসিকে ছাড়াই 2-0 গোলে জয়ী হয় তারা, কিন্তু এদিন ম্যাচে ইন্টার মায়ামির পারফরমেন্স খুব একটা সন্তোষজনক ছিল না। গত বৃহস্পতিবার রাতে কুইন্স কাপ সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল রিয়াল ও বার্সেলোনার মহিলা দল। সেখানেই নিজেদের ঘরের মাঠে বার্সার কাছে 5-0 গোলে বিধ্বস্ত হয়েছে রিয়াল। মেয়েদের ক্লাসিকোয় বার্সার সামনে এখনও পর্যন্ত একবারও দাঁড়াতেই পারেনি রিয়াল। 17 বারের মুখোমুখিতে প্রতিবারই হেরেছে তারা। যদিও বার্সেলোনার মহিলা দল 30 বছরের বেশি সময় ধরে দাপটের সঙ্গে ফুটবল খেলে আসছে, সেখানে রিয়াল যাত্রা শুরু করেছে 2020 সালে। বিশ্বজুড়ে 22 গজের নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা। চ্যাম্পিয়ন্স ট্রফির পরই কি রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড? আগামী 9 মার্চ ফাইনাল, তার আগে এমনই গুঞ্জন শুরু হয়ে গেছে। শোনা যাচ্ছে আগামী ওডিআই বিশ্বকাপের জন্য নাকি অধিনায়ক হিসেবে গৌতম গম্ভীর এবং অজিত আগারকারদের রোড ম্যাপে নেই রোহিত শর্মা। রোহিতের অবশ্য এখনই খেলা থেকে অবসর নেওয়ার কোনো ভাবনা নেই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিত শর্মার কাঁধ থেকে নেতৃত্বের দায়িত্ব সরে গেলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। ফাইনালে নামার আগেই খানিকটা স্বস্তিতে ভারতীয় দল। কাঁধে চোট পেয়ে ভারতের বিরুদ্ধে অনিশ্চিত কিউই শিবিরের তারকা ক্রিকেটার ম্যাট হেনরি। দ্বিতীয় সেমিফাইনাল খেলার সময় কাঁধে চোট পেয়েছিলেন তিনি। সে ম্যাচে 2টো উইকেট তুলে নিলেও ফাইনালের মঞ্চে হেনরি মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে নিশ্চিত নয় খোদ নিউজিল্যান্ডের প্রধান কোচও। তার কাঁধে এখনও সমস্যা রয়েছে। ইতিমধ্যে অবশ্য স্ক্যানও করা হয়েছে, কিন্তু মাঠে নামার মতো অবস্থায় নাকি এখনও পর্যন্ত নেই নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটার। তিনি যদি একান্তই খেলতে না পারেন তবে ভারতের কাছে যে সেটা একটা অ্যাডভান্টেজ তা বলাই যায়। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের প্রধান শক্তি স্পিনাররা। বেশিরভাগ ম্যাচেই বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেলরা ভারতের জয়ের ভিত মজবুত করে দিয়েছে। ফাইনালে নামার আগে সেই স্পিন আক্রমণ মোকাবিলা করার জন্যই প্রস্তুত নিউজিল্যান্ড। গ্রুপ পর্বের ম্যাচে বরুণের স্পিনের আক্রমণের সামনে ব্যর্থ হয়েছিল তারা, কিন্তু এবার নাকি ব্ল্যাক ক্যাপস ব্রিগেড সম্পূর্ণ প্রস্তুত। ভারতীয় শিবিরে 4 জন স্পিনার থাকলেও তা নিয়ে বিশেষভাবে ভাবতে নারাজ নিউজিল্যান্ড। এখন থেকেই সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা। আগামী 9 মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, সেই ম্যাচ ঘিরে এখন থেকে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো
নানা রকমের খবর। আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে। মা হতে চলেছেন ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগাট। ভারতীয় কুস্তির প্রতিবাদী মুখ তিনি। 2018 সালে কুস্তিগির সোমবীর রাঠির সঙ্গে বিয়ে হয়েছিল ভিনেশের। সম্প্রতি সোশ্যাল সাইটে তার মাতৃত্বের কথা নিজেই জানান ভিনেশ। ছবির সঙ্গে একটি পা ও হৃদয়ের ইমোজি দিয়ে ভিনেশ লেখেন, জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। এই খবর পেয়ে সমাজ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন কুস্তিগির সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া। ক্রীড়াবিদদের উৎসাহ দিতে এবার অভিনব উদ্যোগ নিল ইউএস অলিম্পিক্স অ্যান্ড প্যারালিম্পিক্স কমিটি। যে কোনো অলিম্পিক্স কিংবা প্যারালিম্পিক্সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করলেই এবার থেকে মিলবে $2 লক্ষ অবসরকালীন ভাতা, যা ভারতীয় মুদ্রায় 1,74,00,000 টাকা। রোজ স্টিভেন্স নামে জনৈক এক ক্রীড়াপ্রেমী আমেরিকার অলিম্পিক সংস্থাকে $100 মিলিয়ন দান করেছেন ক্রীড়াবিদদের ভাতা দেওয়ার জন্য। স্টিভেন্সের সেই ইচ্ছাকে সম্মান জানাতেই এমন উদ্যোগ আমেরিকার অলিম্পিক সংস্থার। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। রোহিতের হাতে প্রচুর ভালো ভালো শট রয়েছে। ও যদি 25 ওভার অবধি ব্যাটিং করে তাহলে ভারত 180-200 রানের কাছাকাছি পৌঁছে যেতে পারবে। তারপর যদি আরও কয়েকটা উইকেট হাতে থাকে তাহলে ভারতীয় টিম 350 বা তারও বেশি রান তুলতে পারে। যতদিন আইপিএলে সিএসকের হয়ে ধোনি খেলছে ততদিন আরবিসি ট্রফি জেতার কথা ভুলেই যাও। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।